in Bangladesh. The most surprising aspect of that was while a military unit was moving for an operation after destroying and killing people. ৩০ জানুয়ারি ১৯৭২ ভাইকে খুঁজতে গিয়ে মিরপুরে ঢুকেছিলেন জহির রায়হান। তারপর আর ফেরেননি। ঠিক ২১ বছর পর বাংলা থিয়েটারের আরেক বিদ্রোহী শিল্পী উৎপল দত্তও চলে গিয়েছিলেন। কিন্তু তাদের দুজনকে একই পাতায় এনে দাঁড় করিয়েছে একটি তারিখ, ১৯ আগস্ট। যদি হয় গবেষক তাহলে তুমি ধন্য। ক্যালেন্ডারের পাতায় আজকের দিনটি বাংলার সংস্কৃতির ইতিহাসে থমকে দাঁড়ানোর মতো। ১৯৩৫-এর এই দিনে জন্মেছিলেন জহির রায়হান, আর ১৯৯৩-এর একই দিনে চলে গিয়েছিলেন উৎপল দত্ত। একজন পূর্ব বাংলার চলচ্চিত্রকে পৌঁছে দিয়েছিলেন মুক্তিযুদ্ধের আন্তর্জাতিক মঞ্চে, অন্যজন পশ্চিম বাংলার মঞ্চকে পরিণত করেছিলেন রাষ্ট্র, ইতিহাস ও ক্ষমতার বিরুদ্ধে এক রাজনৈতিক অস্ত্রে। অদ্ভুতভাবে দুজনের গল্পের শুরুতেই আছে রাজনীতি। ভাষা আন্দোলনের সময় জহির রায়হান ১৪৪ ধারা ভেঙে মিছিলে নেমেছিলেন, গ্রেফতারও হয়েছিলেন। কমিউনিস্ট রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গেও তাঁর যোগাযোগ ছিল। সেই রাজনৈতিক অভিজ্ঞতাই পরে তার চলচ্চিত্রের ভাষাকে বদলে দেয়। অন্যদিকে উৎপল দত্তের শুরু ছিল একেবারেই অন্য জায়গায়, শেক্সপিয়ারে। ১৯৪৯ সালে তার লিটল থিয়েটার গ্রুপের যাত্রা শুরু হয় ইংরেজি ও পাশ্চাত্য নাটক দিয়ে। কিন্তু খুব দ্রুতই তিনি বুঝে গিয়েছিলেন, মঞ্চের আলো যদি কেবল শিক্ষিত মধ্যবিত্তের বিনোদনে আটকে থাকে, তবে তার সামাজিক শক্তির বড় অংশ অপ্রয়োগিতই থেকে যায়। তারা দুজনই বিনোদনের ভেতরে রাজনীতিকে ঢোকাননি, বরং রাজনীতিকে শিল্পের ভাষায় অনুবাদ করেছিলেন। জহিরের সবচেয়ে সাহসী অনুবাদটি সম্ভবত জীবন থেকে নেয়া। একটি পরিবারের ভেতরের স্বৈরাচারী নারী চরিত্রের গল্প ধীরে ধীরে হয়ে ওঠে একটি রাষ্ট্রের স্বৈরাচারের রূপক। ১৯৭২ সালে তাসখন্দে সিনেমাটি প্রদর্শিত হওয়ার সময় আন্তর্জাতিক চলচ্চিত্র পরিমণ্ডলেও এটি বাংলাদেশের স্বাধীনতার আকাঙ্ক্ষার এক গুরুত্বপূর্ণ চলচ্চিত্রীয় প্রবেশ হিসেবে চিহ্নিত হয়। ১৯৭১-এ যখন তার দেশ যুদ্ধ করছে, তিনি বানালেন স্টপ জেনোসাইড। মাত্র ২০ মিনিটের একটি চলচ্চিত্র, কিন্তু যার বিষয় ছিল এমন এক বাস্তবতা যা বিশ্বকে দেখানো খুব জরুরি ছিল। পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ ও শরণার্থীদের দুর্দশাকে আন্তর্জাতিক দর্শকের সামনে তুলে ধরার জন্য ইংরেজি ভাষায় নির্মিত এই চলচ্চিত্রটি ১৯৭২ সালে তাসখন্দ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। সেটি ছিল আন্তর্জাতিক উৎসব পরিসরে মুক্তিযুদ্ধ নিয়ে কোনো বাংলাদেশি নির্মাতার চলচ্চিত্রের প্রথম দিককার গুরুত্বপূর্ণ উপস্থিতি। আরও আশ্চর্যের ঘটনা হলো, ভারতে একটি গোপন প্রদর্শনীতে মুজিবনগর সরকারের নেতারা সিনেমাটি দেখিয়েছিলেন। পরবর্তীতে ইন্দিরা গান্ধী সিনেমাটির আন্তর্জাতিক প্রচারের জন্য ভারতের ফিল্মস ডিভিশনকে উদ্যোগ নিতে বলেন বলে ঐতিহাসিক সূত্রে উল্লেখ আছে। উৎপল দত্তের যুদ্ধটি ছিল অন্যরকম। তার হাতে ক্যামেরা ছিল না, কিন্তু মঞ্চ ছিল। ১৯৬৫ সালে তার কল্লোল মঞ্চে ফিরিয়ে আনল ১৯৪৬ সালের রয়্যাল ইন্ডিয়ান নেভি মিউটিনি। ব্রিটিশ বিরোধী সেই বিদ্রোহ, যার ইতিহাসকে তিনি জাতীয়তাবাদী বয়ানের বাইরে দাঁড় করিয়ে নতুন করে দেখাতে চেয়েছিলেন। নাটকটি জনপ্রিয় হতে থাকলে রাষ্ট্র অস্বস্তিতে পড়ে। ২৩ সেপ্টেম্বর ১৯৬৫ ভারত পাকিস্তান যুদ্ধের যুদ্ধবিরতির দিন দত্তকে গ্রেফতার করা হয় এবং বিচার ছাড়াই প্রেসিডেন্সি জেইলে তাকে আটকে রাখা হয়। তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ছিল একটি রাজনৈতিক প্রবন্ধ, কিন্তু গবেষণায় কল্লোলের বিপুল জনপ্রিয়তা ও তার রাজনৈতিক অভিঘাতকেই গ্রেফতারের গুরুত্বপূর্ণ পটভূমি হিসেবে দেখা হয়েছে। অভিনেতাদের হুমকি দেওয়া হয়েছিল, চাপ এসেছিল নাটকটি বন্ধ করার জন্য, কিন্তু কল্লোল চলতেই থাকে। এমনকি প্রায় ৮৫০ বার মঞ্চস্থ হওয়ার রেকর্ডও তৈরি হয়েছিল। সেখান থেকেই জন্ম নেয় সেই বিখ্যাত প্রতিরোধের উচ্চারণ, কল্লোল চলছে, চলবে। একজনের ক্যামেরা তখন গণহত্যার সাক্ষ্য হয়ে উঠছে, অন্যজনের মঞ্চ রাষ্ট্রের অস্বস্তির কারণ হয়ে উঠছে। দুজনের জন্মভূমিও যেন এই গল্পের আরেকটি স্তর। উৎপল দত্ত জন্মেছিলেন বরিশালে, জহির রায়হান ফেনীতে। অবিভক্ত বাংলার ভূগোলে ১৯৪৭ তাঁদের সাংস্কৃতিক ভূগোলকে দুই রাষ্ট্রে ভাগ করে দিলেও তাঁদের শিল্প দেখিয়ে দেয় বাংলা সংস্কৃতিকে কেবল সীমান্ত দিয়ে ভাগ করা যায় না। একজন হয়ে উঠলেন বাংলাদেশের চলচ্চিত্রের প্রতিরোধী কণ্ঠ, অন্যজন পশ্চিমবঙ্গের রাজনৈতিক থিয়েটারের কিংবদন্তি। অথচ দুজনের শিল্পের কেন্দ্রে থেকে গেল মানুষ ও ক্ষমতার সম্পর্ক। জহির রায়হান দেখিয়েছেন একটি ক্যামেরা কিভাবে একটি জাতির হয়ে সাক্ষ্য দিতে পারে। উৎপল দত্ত দেখিয়েছেন একটি মঞ্চ কিভাবে ক্ষমতাকে অস্বস্তিতে ফেলতে পারে। একজনের সামনে ছিল গণহত্যা ও মুক্তির যুদ্ধ, অন্যজনের সামনে ছিল রাষ্ট্র, শ্রেণী ও ইতিহাসের লড়াই। এ কারণে ১৯ আগস্ট বাংলা সংস্কৃতির ক্যালেন্ডারে শুধু দুই শিল্পীর জন্ম মৃত্যুর তারিখ নয়, এটি যেন একই সঙ্গে একটি জন্মের দিন, একটি বিদায়ের দিন, আর শিল্প যে কখনো কখনো প্রতিরোধের ভাষা হয়ে উঠতে পারে তারও একটি দিন।